এবারে আমরা এক্সপ্লোর করব সেন্ট্রাল ইন্ডিয়ার অন্যতম জঙ্গলগুলোকে, যেখানে দেশ বিদেশের ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টরা ছুটে আসে ওয়াইল্ড লাইফ দেখতে। তারই মধ্যে একটা ন্যাশনাল পার্ক ইন্সপায়ার করে রুডিয়ার্ড কিপলিংকে জঙ্গল বুক লিখতে। আমি সুস্মিত, আমি আপনাদের সকলকে আমার সাথেই নিয়ে যাব এই জঙ্গল রাইডে আপনাদের ফেভারিট ক্যারেক্টারদের সঙ্গে দেখা করানোর জন্য। তাহলে রেডি হয়ে নিন। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 16ই অক্টোবর, এখন ঘড়িতে বাজছে 5টা 45। এখন আমরা যাচ্ছি খাটিয়া গেটের দিকে। আজকে আমাদের কানাতে থার্ড সাফারি, দ্বিতীয় নম্বর দিন আমরা ঘুরছি। আজকে দেখা যাক আমাদের কি সাইটিং হয়। জঙ্গলটা কিন্তু দুর্দান্ত এবং আজকে আমাদের সাফারি হচ্ছে মুক্কি জোনে। পেছনে দেখছেন টিয়া, এদিকে আর এদিকে পায়েল। আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের সাফারির জন্য। এখন আগে টিকিট কাউন্টারে যেরকম যাব, ওখান থেকে টিকিটের হার্ড কপি কালেক্ট করব এবং গাইডকে নেব, নিয়ে তারপরে যাব। গাইড সাহেবকে পিক আপ করে আর সকালের মর্নিং সাফারির নির্ধারিত সময় আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের সাফারি মুক্কি জোনে। আমাদের সাফারি জাস্ট স্টার্ট হলো। এখন ঘড়িতে এক্স্যাক্টলি 6টা বাজছে, 6টা 1। গেটটা এক্স্যাক্টলি 6টার সময় ওপেন হলো। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের কানার জঙ্গল ভ্রমণ করতে। আজকে আমরা যাব মুক্কি জোনে। আজকে আমাদের গাইড সাহেব আছেন প্রেমজি। হ্যালো প্রেমজি, आप कितने साल से यहाँ पर काम कर रहे हैं? 20 বছর ধরে উনি এখনও এখানে কাজ করছেন। আর আমাদের সঙ্গে আজকে যিনি গাড়ির চালক, स्पॉटेड डियर। এখানে স্পটেড ডিয়ার সামনেই একদম। आपका क्या नाम है? मनोज जी আজকে আমাদের সঙ্গে গাড়ি ড্রাইভ করবেন এবং এনারা দুজন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, গাড়ির যিনি চালক এবং তার সঙ্গে সঙ্গে যিনি গাইড, এনারাই কিন্তু আমাদের ঠিক পথ দেখাবেন আমাদের ভালো সাইটিংয়ের জন্য। দেখা যাক আজকে আমরা কি সাইট করতে পারি। आज जो हम लोग मुक्की जोन में जाएंगे, आज मुक्की जोन में है ना? जी। तो मुक्की जोन में हम लोग कितने सारे टाइगर्स हैं? लाइक कोर जोन में जो नहीं, ऐसा नहीं है। एक्चुअली इनका जो है ना टेरिटरी होता है कुछ, जैसा कि एक टेरिटरी पे जैसा कि एक मेल टाइगर जो होता है उसमें उसके एरिया पे 3 से 4 5 फीमेल टाइगर्स हो सकती हैं, वो भी अलग अलग, एक साथ नहीं, क्योंकि टाइगर जो है ये सॉलिटरी होता है। और मुक्की जोन में सबसे फेमस टाइगर कौन? फेमस टाइगर वहाँ पे जैसा कि एक टाइग्रिस है, डीजे करके, डीजे जी, और MB3 है। প্রত্যেকটা বাঘের একটা নির্দিষ্ট টেরিটরি থাকে। কানহা জঙ্গলে বলা যেতে পারে একটা বাঘের 80 থেকে 100 স্কোয়ার কিলোমিটার জুড়ে রাজ করে এবং তারই মধ্যে অনেকগুলো বাঘিনীও থাকতে পারে। বাঘেরা কিন্তু সলিটারি অ্যানিমেল হয়, মানে একাকী প্রাণী। তবে ফিমেল টাইগারদের বাচ্চা হলে শুধু প্রথম 18 থেকে 24 মাস বাচ্চারা মায়ের সাথে থাকে, তারপরে জঙ্গলে নিজেদের জায়গা বানাতে বেরিয়ে পড়ে। কিছুটা পথ চলে আমরা এখন অপেক্ষা করে দেখছি জঙ্গলে কোনো অ্যালার্ম কল হচ্ছে কিনা। এখন সানরাইজ হচ্ছে আর বাঘেদের অ্যাক্টিভিটি হওয়ার জন্যে বেস্ট সময়। আমরা এখন মুক্কি জোনের যতগুলোর বাঘ আছে তাদের এরিয়াতে গিয়ে ট্র্যাক করার চেষ্টা করব। কিছুটা পথ চলে আমরা দূরে একটা জিপসি ওয়েট করছে দেখতে পাই। সেখানে গিয়ে জানা গেল এখান থেকে লাঙ্গুরের অ্যালার্ম কল এসছে, তাই তারা এখানে অপেক্ষা করে দেখছে যদি কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট হয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা নির্ণয় নিই যে অন্য জায়গাগুলো এক্সপ্লোর করে দেখব,
কারণ এখানে এই মুহূর্তে আর কোনো অ্যালার্ম কল হচ্ছে না। সাফারির সময় সাইটিং হওয়াটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, হাল ছাড়লে একদমই চলবে না। আর জঙ্গল আপনাদের কঠিন পরীক্ষা নেবে ধৈর্যের। যতই অন্ধকার হোক না কেন ঠিক সকাল হবে, ঠিক আলো ফুটবে। সেই সকালের আলোর পথ দেখে আমরা এগিয়ে চললাম। আমরা এখন গ্রাসল্যান্ডের এরিয়াটা চেক করতে করতে যাচ্ছি, যদি কোনো মুভমেন্ট হয় দেখার জন্য। জঙ্গল একদমই শান্ত, এখানেও কোনো মুভমেন্ট নেই। আমরা সকাল সকাল কোথাও বেশি দাঁড়াচ্ছি না। বাঘের জন্যে জঙ্গলের আনাচে কানাচে খোঁজার চেষ্টা করছি, যদি তার এক ঝলক দেখা পাওয়া যায়। সামনে গিয়ে আবারও কিছু জিপসি ওয়েট করছে দেখা গেল। এখানে বলছে কলিং হচ্ছে, তাই সব জিপসিগুলো অপেক্ষা করছে। দূরে এই জায়গাটা থেকে অ্যালার্ম কল আসছে, চিতল এবং লাঙ্গুরের। তাই আমরা এখন ক্যামেরা তাক করে বসে আছি, যদি এখানে কোনো মুভমেন্ট হয়। ভাগ্য আর বাঘ দুটোই বোধহয় আজকে ঘুম থেকে ওঠেনি। এবারেও কিছু দেখতে পাওয়া গেল না। বেলা বাড়ছে আর ঘড়িতে বাজে প্রায় 8:30। তাই আমরা ঠিক করলাম এবারে আস্তে আস্তে সেন্টার পয়েন্টের দিকে এগোবো। এখন আমরা এসে পৌঁছলাম মুক্কি জোনের সেন্টার পয়েন্টে। এবার আমরা চট করে ব্রেকফাস্টটা সেরে নেব। প্রত্যেকটা জোনেই কিন্তু আলাদা আলাদা করে সেন্টার পয়েন্ট করে দেওয়া। এখানে একদম টয়লেট সব জায়গাতেই আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কালকেও আমরা কানা জোনে গেছিলাম, আজকেও গেলাম, একদম ক্লিন টয়লেট। এবং আজকে আমরা এখন এরকমভাবে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে একদম জিপসির ওপরই। আমরা এখন চটপট ব্রেকফাস্টটা সেরে নেব। আর এইদিকেও কিছু ক্যান্টিনস আছে এইদিকে, ওখানেও কিছু চা কফি পাওয়া যায়। যদি চা কফি খেতে ইচ্ছে করে ওখান থেকেও আমরা খেয়ে নিতে পারি। আপাতত চট করে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে নিয়ে দেন আমরা আবার 15-20 মিনিটের মধ্যে আবার সাফারি স্টার্ট করব। দেখি কিছু সাইটিং করতে পারি কি না, কারণ সকাল থেকে অনেক চেষ্টা করলাম কিন্তু একদমই নেগেটিভ ডে ছিল, কারণ কোনো টাইগার সাইটিং হয়নি। প্রথম 2 ঘন্টা আমরা চেষ্টা করলাম ভালো মতন কোথাও ওয়েট না করে এক্স্যাক্টলি প্রিডেটর অ্যানিমাল টাইগার যেটা খোঁজার, কিন্তু খুব খুব কম অ্যালার্ম কলস আসলো, বাট নট ভেরি স্পেসিফিক যে কিছু পাওয়া গেল। কেউই পায়নি। যে কটা গাড়ি আছে এখনও কিছু লোকেদের সঙ্গে কথাবার্তা বলে দেখবো ওরা কিছু পেলো কিনা, বাট যতগুলো গাড়ির সঙ্গে আমাদের দেখা হলো কেউই টাইগার সাইটিং করতে পারেনি আপাতত। আমি সামনে ক্যান্টিনে গিয়ে দেখে আসলাম, ওখানে চা কফি আর সামোসা আর পোহা বিক্রি হচ্ছে। এখানে কিছু কিছু অপশানস আপনারা পাবেন যে কোনো ক্যান্টিন বা যে কোনো সেন্টার পয়েন্টে যখন যাবেন ওখানে গিয়ে চা কফি আলাদা করে নিয়ে নিতে পারেন, বা যদি সামোসা বা পোহা খেতে হয় বা ম্যাগি খেতে হয় সেগুলো কিন্তু ওখানে আপনারা অন কাউন্টারেই পেয়ে যাবেন। চটপট করে ব্রেকফাস্ট সেরে আবারও আমরা বেরিয়ে পড়ি সাফারির জন্য। এটা হচ্ছে উইপোকার গাছ। জঙ্গলে এদের কাজ হচ্ছে ডিকম্পোজ করা। সেই সূত্রে জঙ্গলের ইকোসিস্টেমটা ব্যালেন্স থাকে। যতটা এদের মাটির ওপরে দেখা যাচ্ছে ততটাই এরা মাটির নিচেও হয়। সেন্টার পয়েন্টের কাছে একটা জলা আছে, এখন আমরা সেটা চেক করতে যাব, ওখানে কোনো বন্য প্রাণীর মুভমেন্ট হচ্ছে কিনা দেখার জন্য। এখানে এখন কিছু হরিণেরা ঘাস চড়ছে। সামনে একটা সাম্বার ডিয়ার আর তার পেছনে অনেকগুলো স্পটেড ডিয়ার দেখা যাচ্ছে। এরা এখন একসাথে মিলে ঘাস চড়ছে। মর্নিং সাফারির সময় আর বেশি বাকি নেই, আর আজকে আমাদের সাফারিতে প্রায় কিছুই সাইটিং হয়নি বলা যেতে পারে। তবুও জঙ্গলের মধ্যে সাফারির যে অভিজ্ঞতা সেটা কোনো মাত্রায় কম ছিল না। এখানে এসে জানা গেল এই সামনের জিপসিগুলো কিছু সাম্বার ডিয়ারদের স্পট করতে পেরেছে।
সামনে গাছের ফাঁক দিয়ে নিচে একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে 3টে সাম্বার ডিয়ার নিজেদের মনে ঘাস চড়ছে। এই নিয়েই আজকে আমাদের মর্নিং সাফারি মুক্কি জোনে সমাপ্ত হয়। তবে আজকের ভিডিও এখানে শেষ নয়, আমাদের পরের দিনের সাফারির অভিজ্ঞতা সেটাও এই ভিডিওর সাথেই শেয়ার করব। অন্যান্য দিনের মতন আমরা সকাল সকাল সময় মতন ঠিক খাটিয়া গেটের সামনে চলে আসি। গাইডকে পিক আপ করে আর পেপারস চেক করিয়ে আমরা ঢুকে পড়ি কানা ন্যাশনাল পার্কে আমাদের মর্নিং সাফারি এনজয় করতে। জঙ্গলে প্রবেশ করেই আমরা লাঙ্গুরের অ্যালার্ম কল শুনতে পাই। আজকে হচ্ছে 17ই অক্টোবর, এখন ঘড়িতে বাজছে 6টা 5। আমরা জাস্ট কানা ন্যাশনাল পার্কে এন্ট্রি করলাম। আজকে আমাদের কানাতে লাস্ট সাফারি। আমাদের আজকে সাফারি হচ্ছে কানা জোনে। দেখা যাক কী সাইটিং হয়। একদম পার্কে ঢুকেই খাটিয়া গেট দিয়ে এন্ট্রি হই আমরা কিছু লাঙ্গুরসের কল পেলাম। কিছুক্ষণ ওয়েট করলাম, প্রায় 5-7 মিনিট ওয়েট করলাম। ওয়েট করে দেন এগোলাম আস্তে আস্তে। দেখা যাক, আগের দিনে যখন আমরা কানা জোনে প্রথমে সাফারি করেছিলাম, একদম প্রথম থেকেই কল শুনতে পেয়েছিলাম এবং বাঘের ডাকু শুনতে পেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি সাইটিং হয়নি। আজকে দেখা যাক, আজকে আমাদের আবার সেই প্রচেষ্টা শুরু বাঘকে খুঁজে বার করার। দেখা যাক। কানহার জঙ্গল জায়গা অনুসারে বড় হলেও ঘন নয়, ওপেন ফরেস্ট। যদি কোনো বন্য প্রাণীকে সাইট করা যায় খুব ভালো সাইটিং দেবে। সামনে কিছুটা গিয়ে আবারও আমরা অ্যালার্ম কল শুনতে পাই, তাই আমরা এখন চোখ চেয়ে বসে আছি যদি কোনো সাইটিং হয়। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরেও এখানে কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট না দেখে আমরা নির্ণয় নিই অন্য জায়গাগুলো এক্সপ্লোর করে দেখব। এখন আমরা যাচ্ছি ময়দান বা ওপেন গ্রাসল্যান্ড এরিয়াটা চেক করতে, যেখান থেকে আগের দিন বাঘের গ্রাউলিংয়ের আওয়াজ পাওয়া গেছিল। গ্রাসল্যান্ড যাওয়ার পথে আমরা এখন একবার সুনকুম নালার কাজটা চেক করে দেখে নিচ্ছি যদি এখানে কোনো বন্যপ্রাণীর মুভমেন্ট হয়। এখানে কোনো মুভমেন্ট নেই দেখে আমরা এগোনো শুরু করি। কিছুটা এগিয়ে আমরা একজোড়া বারাসিঙ্গাকে দেখতে পাই, যাদের সোয়াম্প ডিয়ারও বলে। বারাসিঙ্গা ঘাস আর গাছের পাতা ছাড়া জলের তলায় পাওয়া যায় সেই গাছপালাগুলোকেও খায়। এই মুহূর্তে বারাসিঙ্গাগুলো সেগুলো খেতেই ব্যস্ত। বারাসিঙ্গারা দক্ষ সাঁতারু হয় এবং জলাভূমি ও নদী দুটোকেই সহজে অতিক্রম করতে পারে। এখন আমরা এই বারাসিঙ্গাদের ফেলে রেখে জঙ্গলের বাকি অংশটা এক্সপ্লোর করতে যাব। দূরে অনেকগুলো জিপ দাঁড়িয়ে আছে, দেখা যাক ওখানে কিছু সাইটিং হচ্ছে কিনা। কাছে গিয়ে শুনলাম এখানে একটু আগে চিতালে কল করছিল, তবে এখন হরিণগুলোকে দেখে মনে হচ্ছে না এখানে কোনো বাঘ আছে বলে। আমরা অবশেষে গ্রাসল্যান্ড বা ময়দানে এসে পৌঁছালাম। এখানে এখন কোনো মুভমেন্ট নেই, তবে দূরে অনেকগুলো স্পটেড ডিয়ারকে শুধু দেখতে পাওয়া যাচ্ছে।
এখান থেকে কিছুটা দূরে একটা হোয়াইট থ্রোটেড কিংফিশার বসে আছে, আর তার পেছনেই যে ফেন্সিংগুলো দেখছেন এটার ভেতরেই বারাসিঙ্গাদের ব্রিডিং প্রোগ্রাম করা হয়েছিল 1970 সালে, যখন তাদের কাউন্ট 66তে নেমে গেছিল। গ্রাসল্যান্ডের দিকে ভালো করে চোখ মেলেছিলাম। মাঝে মধ্যে বড় বড় ঘাসগুলো একটু করে নড়ছে, কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছিল না কি আছে ওখানে। ভালো করে জুম করে দেখি একটা বারাসিঙ্গা ওখানে ঘাস খাচ্ছে। যেখানে এই বড় বড় গ্রাসল্যান্ডের মধ্যে এত কষ্ট করে বারাসিঙ্গাকে ফিল্ম করছি, উল্টো দেখি বেরিয়ে আসে একদম জিপের সামনে একটা বারাসিঙ্গা। বারাসিঙ্গারা সাধারণ হরিণদের থেকে সাইজে অনেকটাই বড় হয়। মেল বারাসিঙ্গাদের ওজন প্রায় 180 থেকে 270 কেজির মধ্যে হয়, আর ফিমেলদের ওজন 130 থেকে 150 কেজির মধ্যে। বারাসিঙ্গারা অন্যান্য হরিণ, স্পটেড বা সাম্বার ডিয়ারদের থেকে অনেকটাই বেশি রিল্যাক্সড হয়। বিপদের আশঙ্কা হলে তীক্ষ্ণ বেইং অ্যালার্ম কল দেয়। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা আরেকবার গ্রাসল্যান্ডের এরিয়াটা স্ক্যান করে দেখছিলাম যদি কোনো মুভমেন্ট হয় কিনা দেখার জন্য। ছোট ছোট না? গাইডজি আমাকে এই ছোট্ট পাখিটা দেখানোর চেষ্টা করছিল। এটা হচ্ছে জওয়ান মুনিয়া। কি সুন্দর দেখতে। আমরা যেতে যেতে দেখতে পাই এই ব্ল্যাক বাকটাকে। এদেরকে কালো হরিণও বলে। কানহার জঙ্গলে 50টা ব্ল্যাক বাক আনা হয়েছিল, কিন্তু এখন মাত্র 4টে বেঁচে আছে। এরা খুব জোরে দৌড়াতে পারে, মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। ব্ল্যাকবাকরা সকালে বা দিনের বেলায় বেশ অ্যাক্টিভ থাকে, আর রাত্রেবেলা আরাম করে। দূরে আমরা একটা হরিণের শিং পড়ে থাকতে দেখি, তবে এগুলো কারুর পারমিশন নেই হাত দেওয়ার। এটা শুধুমাত্র ন্যাচারালি রিউজড হয়, যেটা হরিণরাই করে। এবারে অবশেষে আমরা কানহার সেন্টার পয়েন্ট বা ব্রেকফাস্ট পয়েন্টে এসে পৌঁছালাম। কানহার প্রথম এপিসোডে আমি সেন্টার পয়েন্টটা ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। যদি প্রথম এপিসোডটি না দেখে থাকেন, অনুরোধ রইল প্লিজ দেখে নেবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। কানহার সেন্টার পয়েন্টে এটা একটা দারুণ জিনিস বানানো। হরিণদের ঝরে যাওয়া শিং দিয়ে এই গেটটা বানিয়েছে। এখানে কিন্তু সব রকম হরিণের শিং আছে। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ি সাফারিতে। সাফারিতে বেরিয়েই অনেকগুলো স্পটেড ডিয়ার দেখতে পেলাম। তাদের মধ্যে কয়েকটা আবার ছবি তোলার পোজও দিচ্ছে। তার পাশেই দেখছি একটা বাচ্চা স্পটেড ডিয়ার আস্তে আস্তে আমাদের দিকে হেঁটে আসছে, যেটা দেখে বুঝলাম এদিকে তার পরিবার আছে এবং তার মাও আছে। সে এখন গুটি গুটি বায় তার মায়ের কাছে আসছে। अपने फैमिली के पास जा रहा है। সাফারির সময় প্রায় শেষ হয়ে আসছে। এখন আমাদের হাতে শুধু গেট অবধি যাওয়ারই হয়তো সময় বাকি আছে।
গেট দিয়ে বেরোনোর আগে আবারও আমরা কয়েকটা সাম্বার ডিয়ার দেখতে পাই। কোনো বিপদ দেখলে সাম্বার ডিয়াররা মাটির সাথে নিজের পাটাকে মারে আর অ্যালার্ম কল দেয়, যাতে বাকিরা সতর্ক হয়ে যায়। কানহার জঙ্গলে বাঘ দেখতে পান না পান, কিছু না কিছু বন্যপ্রাণী ঠিকই দেখতে পাবেন প্রতি মুহূর্তে। আর তবে যখন এই কানহার জঙ্গল আপনারা ভিজিট করবেন, কানহাদনে কিন্তু অবশ্যই একটা সাফারি করবেন, দারুণ লাগবে। জঙ্গল থেকে বেরোনোর সময় দেখা মিলল একটা পাখির, যাকে বলে ইন্ডিয়ান স্কপস আউল। সে এখন তার বাসার ভেতর থেকে উঁকি মারছে। আজকের গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আমাদের চ্যানেল সুস্মিতস জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব শিগগিরই ফিরব পরের পর্ব নিয়ে।